ধারাবাহিক আলোচনায় আমার আলোচনা চলছিল মুদ্রা ও ব্যাংক অধ্যায় থেকে। মুদ্রা ও ব্যাংক অধ্যায়ে আমি আলোচনা করছিলাম অর্থের পরিমাণ তত্ত্ব। অর্থের পরিমাণ তত্ত্বে আমার আলোচনা চলছিল। তো তুমি যেহেতু আজকে একদম নতুন জয়েন করেছো, আমি ফার্স্ট থেকে আলোচনা করছি। থ্যাংক ইউ স্যার। অর্থের পরিমাণ তত্ত্বটি আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপনের চেষ্টা করছি। সাথে থাকুন। জি স্যার। তুমি কি মোবাইল থেকে জয়েন করেছো নাকি ল্যাপটপ থেকে? স্যার ফোন থেকে। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা একটু আমাকে ইনফর্ম করবে। আমি ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করছি। জি স্যার। জি স্যার, চলে আসছে। শেয়ার হয়েছে তাই না? জি স্যার। একটু লাইনে থাকো, কারিগরি কাজগুলো সেরে নি। স্ক্রিনটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, অর্থনীতি ক্লাসে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আমার আজকের পাঠ হচ্ছে মুদ্রা ও ব্যাংক। মুদ্রা ও ব্যাংক অধ্যায় থেকে অর্থের পরিমাণ তত্ত্ব নিয়ে আলোচনায় থাকবো। মার্কিন অর্থনীতিবিদ ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরভিং ফিশার 1911 সালে দ্য পারচেসিং পাওয়ার অফ মানি গ্রন্থে অর্থের পরিমাণ তত্ত্বের পরিমার্জিত রূপ প্রকাশ করেন। অর্থের পরিমাণ তত্ত্বটি মূলত অর্থের যোগান, অর্থের মূল্য এবং দাম স্তরের সাথে সংশ্লিষ্ট। এই তিনটি শব্দের সাথে রিলেটেড। অর্থাৎ আমাকে অর্থের পরিমাণ তত্ত্বটি জানতে হলে অর্থের যোগান, অর্থের মূল্য এবং দাম স্তর, এই তিনটি বিষয় সম্পর্কে জানতে হবে। আমি ধারাবাহিকভাবে সবগুলো বিষয় জানবো। আমার আজকের ক্লাসের শিক্ষণফল থাকবে অর্থের পরিমাণ তত্ত্বের মূল বক্তব্য ব্যাখ্যা করতে পারবে, অর্থের পরিমাণ, দাম স্তর ও অর্থের মূল্যের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, অর্থের পরিমাণ তত্ত্বটির গাণিতিক ব্যাখ্যা করতে পারবে, চিত্রের মাধ্যমে অর্থের পরিমাণ তত্ত্বটি বিশ্লেষণ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই চারটি শিক্ষণফলের আলোকে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি উপস্থাপন করছি। প্রথমে আমি আলোচনা নিয়ে আসছি মূল বক্তব্য। প্রথমে আলোচনা নিয়ে আসছি মূল বক্তব্য। ফিশারের মতে কোনো নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন গতি ও বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক হয়। তখন দ্রব্যের দামের সাথে অর্থের মূল্যের সম্পর্ক হয় বিপরীত। অর্থাৎ যদি সহজভাবে আমি বলি তাহলে বিষয়টি হচ্ছে এমন, অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে দাম স্তর বৃদ্ধি পাবে এবং অর্থের মূল্য হ্রাস পাবে। আবার অর্থের পরিমাণ হ্রাস পেলে দাম স্তর হ্রাস পাবে কিন্তু অর্থের মূল্য বৃদ্ধি পাবে। আরো যদি অন্যভাবে বলার চেষ্টা করি তাহলে বিষয়টা হচ্ছে এমন, অর্থের পরিমাণ এবং দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক এবং অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত। আচ্ছা, তোমার এখানে সাউন্ডের সমস্যা হচ্ছে, তুমি
ইয়েটা মাইক্রোফোনটা মিউট করে দাও, শুধু শুনবে। আমি যখন কোশ্চেন করব তখন অ্যান্সার করবে। ওকে। জি স্যার। আচ্ছা, আমি নিচে অর্থের পরিমাণ অর্থাৎ অর্থের যোগান বৃদ্ধি পেলে দাম স্তর বৃদ্ধি পায়, তখন অর্থের মূল্য হ্রাস পায়। অর্থাৎ এই পুরো বক্তব্যটাকে আমি শর্ট করে নিয়ে আসছি সিনপসিসের মাধ্যমে। অর্থের পরিমাণ বৃদ্ধি, দাম স্তর বৃদ্ধি, অর্থের মূল্য হ্রাস। এই কথাগুলো মগজে একদম গেঁথে রাখতে হবে যদি আমি অর্থের পরিমাণ তত্ত্বটি ভালোভাবে শিখতে চাই। আবার অর্থের যোগান হ্রাস পেলে দাম স্তর হ্রাস পাবে, অর্থের মূল্য বৃদ্ধি পাবে। তুমি স্ক্রিনশট দিয়ে এগুলো রেখে দিবে। আমার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি বা প্রত্যেকটি প্রেজেন্টেশনই এক একটা হ্যান্ড নোট। তোমরা পরীক্ষায় এভাবে লিখলেই এনাফ। বইয়ে হয়তো আরো অনেক কিছু লিখা আছে, আমি সংক্ষেপিত করে ছোট করে মূল কথাগুলো লিখে রাখছি। অর্থনীতিতে যেভাবে লিখলে তুমি ফুল নম্বর পাবে। আবারও স্যার বলছি, একটা স্ক্রিনটা পুরোপুরি বোঝা যাচ্ছে না। কি আমার সাউন্ড ক্লিয়ার হচ্ছে না? আপনার সাউন্ড ক্লিয়ার হচ্ছে, বাট স্ক্রিনের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা সেখানে মিডলে স্যার মানে কালো হয়ে আছে, মানে কিছু দেখা যাচ্ছে না, যার আচ্ছা, কারণে স্ক্রিনশট। ওকে ওকে, আমি স্লাইড শো মোডটা অফ করে দিচ্ছি। জি স্যার। এখন ক্লিয়ার? হ্যালো? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো আবারও বলছি, অর্থের যোগান বা অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে দাম স্তর বৃদ্ধি পায়, অর্থের মূল্য হ্রাস পায়। আবার অর্থের যোগান বা পরিমাণ হ্রাস পেলে দাম স্তর হ্রাস পায়, অর্থের মূল্য বৃদ্ধি পায়। এই হচ্ছে মূল কথাটি। এই মূল কথাটির আলোকে আমার পুরো অর্থের পরিমাণ তত্ত্বটি জড়িত, যার জন্য আমরা এই মূল বক্তব্যটা খুব ভালোভাবে শেয়ার মনে রাখতে হবে। ওকে। জি স্যার। অর্থের পরিমাণ তত্ত্বটি আলোচনার পূর্বে আমাকে কিছু অনুমিত শর্ত জানতে হবে। এই অনুমিত শর্তগুলোর আলোকেই অর্থের পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা করব আমরা। সমাজে দ্রব্য সামগ্রীর মোট চাহিদা ও মোট যোগানের মধ্যে সর্বদাই ভারসাম্য থাকে, অর্থাৎ মোট চাহিদা ও মোট যোগানের মধ্যে ভারসাম্য থাকবে। পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান, অর্থাৎ আমাদের সমাজে বেকার আছে এটা ধরে নেওয়া যাবে না। আমরা ধরে নিব সবাই কাজ পাইছে, অর্থাৎ 5% বেকারত্ব মেনে নেওয়া যায়, তাকেও পূর্ণ নিয়োগ বলে। অর্থকে শুধু বিনিময়ের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। মোট লেনদেনের পরিমাণ স্বল্পকালীন সময়ে স্থির। এই অনুমিত শর্তের আলোকে আমি অর্থের পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা করব। অর্থের পরিমাণ তত্ত্ব ব্যাখ্যার আগে আমাকে অর্থের চাহিদা, অর্থের যোগান, এই বিষয়গুলো ধারণা ক্লিয়ার থাকতে হবে। দ্রব্য ও সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের জন্য মুদ্রার চাহিদা হয়। কোন দেশে একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত মোট দ্রব্য সামগ্রী ও তার দাম স্তর এবং গড় দামের উপর মুদ্রার চাহিদা নির্ভর করে। ক্রয় বিক্রয়যোগ্য মোট দ্রব্য সামগ্রী টিকে দাম স্তর পি দ্বারা গুণ করলে মোট মুদ্রার চাহিদা পাওয়া যায়। অর্থাৎ লেনদেনের পরিমাণকে টি দ্বারা আইডেন্টিফাই করা হয় এবং দাম স্তরকে পি, এই টি আর পি গুণ করলেই পাওয়া যায় মুদ্রার মোট চাহিদা। অর্থাৎ পি ইন্টু টি হচ্ছে মুদ্রার চাহিদা, অর্থের চাহিদা। মুদ্রার যোগান হচ্ছে, মুদ্রার যোগান বলতে দেশে প্রচলিত মোট মুদ্রার পরিমাণকে বোঝায়। এর মধ্যে বিহিত মুদ্রা রূপে প্রচলিত নোট ও ধাতব মুদ্রা এবং ব্যাংক সৃষ্ট মুদ্রা যেমন চেক, বিনিময় বিল ও অন্যান্য ঋণপত্র অন্তর্ভুক্ত। একটি নির্দিষ্ট সময় দেশে প্রচলিত বিহিত মুদ্রা এম ও ব্যাংক ঋণপত্র এম প্রাইম, এগুলোর গড় প্রচলন গতি যথাক্রমে ভি প্রাইম ও বি ধরা হলে মুদ্রার যোগান হবে বিহিত মুদ্রার যোগান, এবং অর্থাৎ এমবি, এবং ব্যাংক ঋণপত্রের যোগান এম প্রাইম ভি প্রাইম
এর সমষ্টি, সুতরাং মুদ্রার যোগান হবে এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। অর্থাৎ এইগুলোর উপর পুরো ক্লাস ছিল, আরো কয়েকটা যা তোমার কাছে একটু কঠিন মনে হতে পারে। আমি সংক্ষেপ করে বলি, সহজ করে বলছি। অর্থের যোগান হচ্ছে পিটি, প্রাইস আর লেনদেনের পরিমাণ। আর অর্থের যোগান, অর্থের চাহিদা। আর অর্থের যোগান হচ্ছে এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। এম হচ্ছে বিহিত মুদ্রা, আর বিহিত মুদ্রার ঋণ, ব্যাংক ঋণপত্র হচ্ছে এম প্রাইম। কিন্তু পরবর্তীতে দেখা যায় বিহিত মুদ্রার ব্যাংক অর্থের প্রচলন গতি এবং ঋণপত্রের প্রচলন গতিও সাথে মুদ্রার যোগানের সাথে যুক্ত হয়, তখন হবে এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। ক্লিয়ার? স্যার মানে ঋণপত্রকে এম প্রাইম দ্বারা বোঝানো হয়েছে, বাট এম মানে এম এর পূর্ণ রূপটা কি একটু বিশ্লেষণ করলে আমার জন্য ভালো হতো আর কি। মানি, মানি। ওকে স্যার। আর বি প্রাইম একটা বোঝানো হয়েছে, আর একটা বি আছে। হ্যাঁ, এম হচ্ছে মানি, আর এম প্রাইমও মানি, কিন্তু সেটা হচ্ছে ব্যাংক ঋণপত্রের মাধ্যমে যে অর্থটা আসে। আর বি হচ্ছে ভেলোসিটি, অর্থাৎ প্রচলন গতি। প্রচলন গতি হচ্ছে একটি মুদ্রা তো একজনের কাছে থাকে না, বিভিন্ন ব্যক্তির কাছে হাত বদল হয়। এই যে হাত বদল হওয়া, এটাই প্রচলন গতি। জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এ পর্যায়ে তোমাদের জন্য একটি কাজ থাকছে। অর্থের চাহিদা বলতে কি বোঝায়, এটা একক কাজ, জি স্যার। নিজে নিজে করবে। যেহেতু অর্থের চাহিদা একটু আগে আমি ধারণা বিশ্লেষণ করেছিলাম। এরপর ফিশারের বিনিময় সমীকরণটি আমি ব্যাখ্যা করব। ফিশারের বিনিময় সমীকরণে ধরে নেওয়া হয় কোনো নির্দিষ্ট সময়ে মুদ্রার মোট চাহিদা তার মোট যোগানের সমান হবে। একটু লাইনে থাকো। জি স্যার। তো মোট চাহিদা মোট যোগানের সমান হবে, অর্থাৎ আমি যদি বলি তাহলে হবে এমবি ইকুয়াল টু পিটি বা পিটি ইকুয়াল টু এমবি। কিন্তু পরবর্তীতে আবার এমবির সাথে এম প্রাইম ভি প্রাইম যোগ করা হয়েছে। আমি নেক্সট স্লাইডে সেটা দেখাচ্ছি। প্রথম স্লাইডে আগেরটুকুই দেখায়। এম বি ইজ ইকুয়াল টু পিটি, যেখানে এম বিহিত মুদ্রার পরিমাণ, বি বিহিত মুদ্রার প্রচলন গতি, যেগুলো আমি আগের স্লাইডও বলেছিলাম। পি হচ্ছে দাম স্তর, টি হচ্ছে লেনদেনের পরিমাণ। উপরের সমীকরণে ফিশার ধরে নেন কোন নির্দিষ্ট সময়ে ভি ও টি স্থির থাকলে এম এর সাথে পি এর সম্পর্ক হয় সরাসরি ও সমানুপাতিক। অর্থাৎ মুদ্রার যোগান যেদিকে যতটা পরিবর্তিত হয়, দাম স্তরও সেদিকে ততটা পরিবর্তিত হয়। ওই আমার মূল বক্তব্যটাই ঘুরে ফিরে আসছে। জি স্যার। তারপরে আধুনিক কালে কাগজি ও ধাতব মুদ্রার সাথে সাথে ব্যাংক সৃষ্ট চলতি আমানত বা ঋণ মুদ্রার যোগানের অন্তর্ভুক্ত হয়। এ কারণে ফিশার নিম্নোক্তভাবে তার সংশোধিত বিনিময় সমীকরণটি প্রদান করেন। অর্থাৎ আমি একটু আগে যেটা, এর আগের স্লাইডের আগেরটা যেটা আমি দেখাইছিলাম, পিটি ইজ ইকুয়াল টু এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। এখানে পি আর টি হচ্ছে অর্থের চাহিদা, মুদ্রার চাহিদা, আর এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম হচ্ছে এই পুরোটুকু হচ্ছে মুদ্রার যোগান। তো আমি যদি এই সমীকরণটি টিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে হবে কি পি ইজ ইকুয়াল টু এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড টি। এটা এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। স্যার সমীকরণটা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। তো এই সমীকরণটি আমি, এই সমীকরণে ফিশার মুদ্রার যোগান এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম অর্থের চাহিদা পিটি সমান ধরে নিয়েছেন, এবং স্বল্পকালে টি ভি ও ভি প্রাইম এবং এম এর সাথে এম প্রাইমের অনুপাত স্থির থেকে, সেক্ষেত্রে এম ও এম প্রাইমের পরিবর্তনের সাথে পি একই দিকে সমানুপাতিক ভাবে পরিবর্তিত হয়। কথাগুলো মনে হচ্ছে অনেক জটিল, আমি যদি সহজ করে বলি তাহলে এমন হবে কথাগুলো যে আমার অর্থের পরিমাণ যেদিকে পরিবর্তিত হবে বা বৃদ্ধি পেলে দাম স্তর বৃদ্ধি পাবে এবং অর্থের মূল্য হ্রাস পাবে। অর্থাৎ পরিবর্তিত হবে অর্থের পরিমাণ,
আর লেনদেনের পরিমাণ থাকবে স্থির, সেই হিসাবে পিও পরিবর্তিত হবে। তবে অর্থের পরিমাণ যেদিকে পরিবর্তিত হবে পি একই দিকে পরিবর্তিত হবে, সেই কথাটাই বলা হয়েছে। সেই আলোকে আমি যদি নেক্সট স্লাইডে চলে যাই, অর্থাৎ একটি গাণিতিক সূচির মাধ্যমে যদি তোমাদের বোঝানোর চেষ্টা করি, তাহলে বিষয়টা এমন হচ্ছে। বলে রাখি তোমাদের যে আমার এই ক্লাসটি, এই অর্থের পরিমাণ তত্ত্বের একটি ভিডিও আমার পেজও দেওয়া আছে, ইউটিউব চ্যানেলও দেওয়া আছে, ঠিক আছে? জি স্যার, জি স্যার দেখেছি। রেকর্ডেড একটা ভিডিও দেওয়া আছে, দেখেছো? তো আমি যে দেখি এখানে, আমি এখানে 3টি পর্যায় বিবেচনা করেছি। প্রথম পর্যায়ে এম ভি এম প্রাইম, এখানে একটু প্রবলেম হয়েছে, যেটা লেখার ফন্ট গুলো একটু হয়ে গেছে, এম প্রাইমটা আসে না। হ্যাঁ, এটা এম প্রাইম হবে, ভি প্রাইম হবে, এটা টি, ঠিক জি আছে? স্যার, জি তো পি সমান কত হবে আর বিএম সমান কত হবে? বিএম হচ্ছে ভ্যালু অফ মানি, অর্থাৎ অর্থের মূল্য। অর্থের মূল্যের একটা সূত্র আছে 1/p। তো এম সমান যদি আমি 100 আর ভি সমান 5, আবার এম প্রাইম 100, ভি সমান 5, টি সমান 10 ধরি, তাহলে সমাধান করলে কি হবে? 500 প্লাস 500, 500 প্লাস 500 কিভাবে হয়েছে আমি সংক্ষেপে করেছি। এই 100 গুণন এই যে এম ভি, এম মানে হচ্ছে 100, ভি হচ্ছে 5, গুণন করলে জি স্যার, 500, 100 কে 5 দ্বারা গুণ করে মানে 500 500। হয়েছে। আবার এম জি প্রাইম ভি প্রাইমও গুণ করলে 500 ডিভাইডেড 10, এটাকে ভাগ করলে হবে 100। জি আর এটা যদি আমি ভিএম করি 1/p করি, অর্থাৎ এই 100 দ্বারা যদি 1 কে ভাগ করি তাহলে হবে 0.01। এটা ক্যালকুলেটরে করব আমরা, এভাবে না পারলে। জি স্যার, এখন কথা হচ্ছে, আমার মূল বক্তব্যে ছিল অর্থের যোগান যদি দ্বিগুণ করি তাহলে দাম স্তরও দ্বিগুণ হবে। তাহলে অর্থের যোগান আছে কি এম, এম 100 পরিবর্তে দ্বিগুণ করলে হবে 200। আবার জি অর্থের স্যার, যোগান আছে কি এম প্রাইম, 100 পরিবর্তে হবে 200। আর ভি আর টি স্থির থাকবে, এগুলো আগেই বলে নেওয়া হয়েছে। অনুরূপ জি ভাবে স্যার, যদি আমি পি বের করি তাহলে হবে 200, বিএম বের করলে হবে 0.005। অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ করলে দাম স্তর দ্বিগুণ হয়, 100 পরিবর্তে 200 হয়, এবং অর্থের মূল্য অর্ধেক হয়। 0.01 এর পরিবর্তে 0.005, অর্ধেক হয়ে যাওয়া। অনুরূপ জি ভাবে যদি আমি অর্থের পরিমাণ অর্ধেক করি, অর্থাৎ এই 100 থেকে 50 করি আর এই 100 থেকে 50 করি, তাহলে পি হয় 50, অর্থাৎ দাম স্তর অর্ধেক হয়ে যায় এবং অর্থের মূল্য দ্বিগুণ হয়ে যায়, 0.02 হয়। মানে অর্থাৎ স্যার প্রথম স্তরে মানে যেটা হচ্ছে সেকেন্ড মানে দ্বিতীয় স্তরে সেটা ডাবল হয়ে যাবে, আর ডাবল, থার্ড শেষের স্তরে প্রথম অর্ধেক হয়ে যাবে, স্তরের অর্ধেক হয়ে যাবে, রাইট। জি আমার অর্থের পরিমাণ তত্ত্বটি একটা বড় তত্ত্ব, যেটা একসাথে আলোচনা করা, মাথায় ধরে রাখা একটু কঠিন। তো আমি যেটুকু আলোচনা করেছি, দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা। জি স্যার, এটাকে চিত্রের মাধ্যমে দেখানো যেতে পারে। চিত্রটা দেখাবো না এই পর্যন্ত রেখে দেব? হ্যালো, স্যার চিত্রটা দেখতে চাচ্ছি। আচ্ছা, ওকে, অবশ্যই। চিত্রে দুটি অংশে আমি অঙ্কন করেছি। প্রথম অংশে দাম স্তর আর অর্থের পরিমাণ, দ্বিতীয় অংশে অর্থের পরিমাণ আর অর্থের মূল্য। আমি খুব সংক্ষেপে বলছি, সহজ করে বলছি। যদি প্রাথমিক বিন্দু আমার এ নেই, এ বিন্দুটি বিবেচনা করি, তাহলে জি স্যার, অর্থের পরিমাণ হচ্ছে M0 বা M0, আর দাম স্তর হচ্ছে P0। P0, P0 হ্যাঁ, বা P0। P0। দ্বিতীয় চিত্রে অর্থের পরিমাণ M0 আর অর্থের মূল্য হচ্ছে VM0। যদি আমি অর্থের পরিমাণ বৃদ্ধি করি, যেহেতু এখানে সংখ্যায় না, আমি দ্বিগুণ বলবো না, বৃদ্ধিই বলি।
বৃদ্ধি জি করে স্যার। এম নট থেকে M1 হয়, তখন দাম স্তর বৃদ্ধি পেয়ে পি নট থেকে P1 হয়। P1 হয়ে যাবে। আমার খ জি চিত্রে, দ্বিতীয় চিত্রে দেখা যায় অর্থের পরিমাণ বৃদ্ধি পাইলো ঠিকই, কিন্তু অর্থের মূল্য এই বিন্দুতে কি হচ্ছে? কমে যাচ্ছে, হ্রাস কমে পাচ্ছে। যাচ্ছে, BM2 হচ্ছে, হ্রাস পাচ্ছে। উম, অর্থাৎ অর্থের জি পরিমাণ বৃদ্ধি পেলে দাম স্তর বৃদ্ধি পেল, কিন্তু অর্থের মূল্য কি হলো? হ্রাস পেল। কমে গেল, হ্রাস পেয়েছে। আবার সি বিন্দুতে অর্থের পরিমাণ M0 থেকে M2 তে হ্রাস পেলে দাম স্তর P0 থেকে P2 তে হ্রাস পায়, কিন্তু অর্থের মূল্য C1 বিন্দুতে কি হয়? অর্থের পরিমাণ হ্রাস পেল ঠিকই, কিন্তু অর্থের মূল্য BM1 এ বৃদ্ধি বৃদ্ধি পেল। পেল। অর্থাৎ জি স্যার। এখানে অর্থের পরিমাণ হ্রাস পেলে দাম স্তর হ্রাস পায়, কিন্তু অর্থের মূল্য বৃদ্ধি পায়। এই ছিল আমার মূল কথা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের মূল যেখানে পয়েন্টটা মনে রাখা উচিত আমি মনে করি সেটা হচ্ছে মূল বক্তব্য। মূল বক্তব্যের আলোকেই আমি গাণিতিক ব্যাখ্যা, মূল বক্তব্যের আলোকেই আমার চিত্র। এভাবেই আমার অর্থের পরিমাণ তত্ত্বটি আমরা আলোচনা করব। জি স্যার। তারপরে এখানে আরেকটা কাজ দেওয়া হয়েছে তোমাদের। m is equal to 50, v is equal to 4, m প্রাইম হচ্ছে 50, v প্রাইম 4 ও t 10 হয়, তাহলে m is equal to 100 ও m প্রাইম is equal to 100, অর্থাৎ বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়, তাহলে bm কত হবে? এটা একটা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা তোমরা করবে। জি স্যার, এটা কমপ্লিট করে আমি আপনাকে আমার ছবি তুলে ইনবক্সে, পাঠিয়ে দেব। হ্যাঁ আমার ইনবক্সে দিবে কমপ্লিট করে। ওকে, জি স্যার। জি স্যার। ধন্যবাদ সবাইকে। আবারও নেক্সট ক্লাসে দেখা হবে। সময় পেলে ক্লাসে জয়েন করবে। অবশ্যই স্যার। আল্লাহ হাফেজ, ধন্যবাদ আপনাকে স্যার। ভালো থাকবে।